সবাই ভালো আছেন তো? না মহারাজ, ভালো আছি, আপনার আশীর্বাদ। আচ্ছা, আমরা গত ক্লাসে বর্তমান কালের কয়েকটা ধাতুর সাথে পরিচয় হয়েছিল এবং ধাতুগুলোর বর্তমান কালের রূপগুলো আমরা শিখেছিলাম। কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, সেগুলো আপনারা অনেকেই করেছেন, বেশিরভাগই করেছেন। যারা করেননি তারা নিয়মিত হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। হোমওয়ার্ক শুনলে আবার ভয় লাগে যে এই আবার লেখাপড়া ছেড়ে আবার হোমওয়ার্ক করতে হবে। আসলে হোমওয়ার্ক ক্লাসে বসেই কিন্তু শেষ করা যায়। ক্লাসটা যে আমি 1 ঘন্টা নিচ্ছি, এই 1 ঘন্টার ভিতরেই ওইটুকু করে নেওয়া যায়, সুতরাং নতুন করে আর কিছু প্রয়োজন হয় না। তো এখন এখানে আমরা কয়টা ধাতুর সাথে পরিচিত হয়েছি একটু একজন বলুন তো দেখি। মানে দুটো ক্লাস হয়েছে এই পর্যন্ত, দুটো ক্লাসে কোন সাথে আমরা পরিচিত হলাম একজন বলুন। মহারাজ, 12টা ধাতু। আচ্ছা, ধাতুগুলোর নাম বলতে পারবেন? হ্যাঁ মহারাজ। হ্যাঁ, ধাতুগুলো কি মানে ধারাবাহিক ভাবে খাতায় লিখেছো? হ্যাঁ, মানে অর্থ সহ। হ্যাঁ বলো, একজন পড়ে শোনাও তো দেখি কি কি ধাতু লেখা হয়েছে। পট ধাতু। পট ধাতু মানে কি? অর্থ সহ বলো। পট ধাতু মানে হচ্ছে পড়া। পড়া। হ্যাঁ, এভাবে বলে যাও, দ্রুত বলে যাও। লিক ধাতু মানে ধাতু মানে খাওয়া। বদ ধাতু মানে বলা। পস ধাতু মানে পস ধাতু মানে বুঝে মনে আসছে না। বস। বস রান্না করা। বস 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 ধাতু মানে রান্না করা। ভেরি গুড। হ্যাঁ, বস ধাতু মানে রান্না করা। তারপরে বলো। গচ্ছতি ধাতু মানে যাওয়া। গচ্ছতি ধাতু নয়, গম ধাতু। ধাতুটা হচ্ছে গম ধাতু। গচ্ছতি তার একটা রূপ। হ্যাঁ, আর প্রোস ধাতু এর থেকে আছে প্রিস। প্রিস। হ্যাঁ, প্রিস মানে কি? প্রিস মানে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা। হ্যাঁ। দা থেকে আছে জস। জস মানে হচ্ছে দেওয়া। যচ্ছ নয়, ইয়চ্ছ। জ বলে কিছু নেই, জ বলে বর্গীর জ আছে, কিন্তু ওটা যেটা আছে ওটা হচ্ছে ইয়চ্ছ। সংস্কৃতিতে ওটার উচ্চারণ ইয়চ্ছ। ইয়চ্ছ। আচ্ছা, ঠিক আছে। আসছে পশ্চিয়। পশ্চিয় মানে হচ্ছে দেখা। বদ মানে হচ্ছে বলা। পা থেকে আসছে পিপ। পিপ মানে পান করা। আর আর দুইটা বাকি আছে গুরুজি, ওই দুইটা আমার লেখা হয়নি খাতায়, দেখতেছি। কি কি? ওই দুইটা তো আরেকজন বলুন, আরেকজন বলুন। মহারাজ, বাড়ির কাজের মধ্যে আমরা আরো বেশ কিছু ধাতু পেয়েছি। হ্যাঁ, সেগুলো বলুন। সেগুলো ধাতুর সাথে আমরা পরিচিত। নম। নম নম মানে নমস্কার। হ্যাঁ, তারপরে একটা পেয়েছিলাম মিল। মিল মানে টু মিট। মিল মানে হচ্ছে মিলিত হওয়া। টু মিট বা হ্যাঁ দেখা করা বা মিলিত হওয়া। তারপরে বলুন। তারপরে গই পেয়েছি। গই। গই মানে গান করা। গই থেকে হয়ে যায় গায়। গায়তি, গায়তঃ, গায়ন্তি। হ্যাঁ, তারপরে পেয়েছি নৃত। নৃত। নৃত মানে হচ্ছে নৃত্য করা, টু ডান্স। তারপরে পেয়েছি যে দীপ জ্বালতি। এটা পেয়েছি জোয়াল। এটা হচ্ছে জয় বফল দিয়ে যে। হ্যাঁ, জোয়াল। জোয়াল মানে হচ্ছে জ্বালানো, টু বার্ন বা টু লাইটিং, এনলাইটেড। তারপরে উপবিশ্বতি। উপবিশ্ব মানে একটা উপবিশ। ওটা হচ্ছে বিষ ধাতু। উপ হলো উপসর্গ। তো বিষ ধাতু মানে হচ্ছে অবস্থান করা বা হ্যাঁ বাস করা, এরকম অর্থ বোঝায়। আচ্ছা, আর কি পেয়েছি?
গর্জ মানে টুর, রোর, রোর মানে গর্জন করা। হ্যাঁ, আর পেয়েছি ভ্রম, ভ্রমতি এরকম। রমতি মানে টু না, রিজয়েস, ভ্রম, ভয় আনন্দ করা। রফলাম। হ্যাঁ, তারপরে আর পেয়েছি ক্রন্দ, মানে কাদা। হুম, হ্যাঁ, ক্রন্দ। এই পর্যন্তই আমার খাতায় আছে। বা অনেকগুলো ধাতুর সাথে আমরা পরিচিত হয়ে গেছি। এটা একটা লিস্ট করবেন খাতায়, একদম উপর থেকে নিচে এরকম কলাম ওয়াইজ খুব সুন্দর করে লিখবেন ধাতুর তালিকা, এবং পাশে তার মনে করেন গমটা থেকে যেরকম গচ্ছ হয় ওটা লিখবেন ব্র্যাকেটে, তারপরে হাইফেন দিয়ে তার অর্থটা লিখবেন। এবার এবার লিখবেন কি, ওই ধাতুটার সাথে আপনি কোন কর্মটা যুক্ত করে বাক্য তৈরি করতে পারেন। যেরকম আমরা শিখিয়েছিলাম যে গম থেকে গচ্ছ, গচ্ছ থেকে আমরা বিদ্যালয়ম, মন্দিরম, হ্যাঁ, মহাবিদ্যালয়ম, বাজারম, আপনম, ময়দানম, এরকম বলতে পারি যে আমি মাঠে বাজারে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, বিদ্যালয়ে যাচ্ছি। তো কোন ধাতুর সাথে কোন কর্ম ব্যবহার করলে আমার বাক্য তৈরিতে সুবিধা হয়, এটা একটা দুটো উদাহরণ পাশে লিখে রাখবেন। বোঝা গেছে এই জিনিসটা? বুঝে গেছি। আচ্ছা, তাহলে স্বর্ণালীদির এই দায়িত্বটা থাকলো, এই ধাতুগুলোর একদম লিস্ট করে খাতায় সুন্দর করে লিখে সিরিয়াল দিয়ে 1 2 করে লিখবেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আর ওই ধাতুটার নাম তো হলন দিয়ে লিখবেন। ওই ধাতু থেকে যদি পরিবর্তিত কোনো রূপ থাকে, যেরকম গম থেকে গচ্ছ, দৃশ থেকে পোষ্য, পৃষ থেকে প্রস থেকে পৃষ্ঠ, দা থেকে ইয়াচ্ছ, এরকম গুলো লিখবেন। তারপরে ওর অর্থ লিখবেন, তারপরে ওর প্রয়োগের সময় কি কর্ম ব্যবহার করতে পারি সেই কর্মটা লিখবেন। এটা লিখে সুন্দর করে আপনি গ্রুপে দিয়ে দেবেন এই নোটটুকু করে। আচ্ছা, তাহলে আমরা প্রায় এই 15-20টা ধাতুর সাথে পরিচিত হয়ে গেলাম। এখন এই যে ধাতুগুলোর বর্তমান কালের রূপ কি আমরা সবাই শিখে গেছি? শিখে গেছি এই মহারাজ। যে সবগুলো শিখে গেছি? না, স্লাইডে যেটুকু ছিল ওইটুকু। না না না, স্লাইডে তো আমি একটা শিখবো, ওই নিয়মে আর বাকি 50টা তো আমাকে নিজে তৈরি করতে হবে। হ্যাঁ, হস ধাতু আছে, একজন মেসেজ করেছে, সঞ্জয় মেসেজ করেছে, হস, হস ধাতু মানে হাসা। ওই আমি যেটা দিয়েছি এক্সেলটাতে, ওখানে কি কি আছে পড়ুন। সিদ্ধার্থ শঙ্কর দাস, কৃপয়া পঠতু। প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। এই এক্সেল ফাইলটা খুলে ওখানে দেখো নতুন কি কি ধাতু আছে। মহারাজ একদম সিরিয়ালি পড়ে যায় না? হ্যাঁ, পড়ে যাও, অর্থ সহ পড়ে যাও। হ্যাঁ, অর্থ ধাতু অর্থ হচ্ছে পড়া, বদ বলা, খাদ খাওয়া, গম গচ্ছ যাওয়া, দৃশ হ্যাঁ। দেখা, লিখ লেখা, তেজ ত্যাগ করা, পিব পান করা, ভূ ভব হওয়া, পচ রান্না করা, ধাব দৌড়ান, ক্রীড় দৌড়ানো, দৌড়ানো, টু রান। হ্যাঁ টু রান, ক্রীড় খেলা করা, হস হুম। হাসা, গাই গান করা, হুম। নম নমস্কার করা, নৃত না না, এটা গান মানে এটা হচ্ছে গই ধাতু, গই ধাতু, সেখান থেকে আচ্ছা, হচ্ছে গই গায়তী। গায়তী গই ধাতু। আছে, গই ধাতু। আচ্ছা, নম নমস্কার করা, নৃত নৃত্য করা, পথ হুম। পতিত হওয়া, স্মৃ হুম। স্মরণ করা, পাল ফ্রি। পালন হ্যাঁ, পালন পালন করা, করা। হুম। তার তারণ করা, তাড়ন করা মানে একটু মারা বা বকা দেওয়া, এরকম তাড়ন করা অর্থে বোঝায়। করা, হন হত্যা করা, কাংশ আকাঙ্ক্ষা, ত্যাজ ত্যাগ করা, হ্যাঁ। ইস ইস ইচ্ছা করা। এই 24টা আছে। আচ্ছা, আমি এখন বলি
এই যে পড়া হলো একবার, আমার মনে হয় না কারোর একদম নাম তার মতো মুখস্থ করতে হবে, কারণ একবার করে পড়লেও এটা যখন চোখের সামনে আসবে না তখন কিন্তু বোঝা যাবে যে এটা এই ধাতু, এর অর্থটা এরকম। যাবে না? হ্যাঁ মহারাজ যাবে। সবগুলোই বাংলার সাথে মিল আছে, মানে একদম বাংলার মতো। আমার মনে হয় না কারোর দুবারের থেকে তিনবার পড়লে কেউ আর ভুলবে জীবনে। তো এবার এর বর্তমান কালের রূপগুলো তো আমরা শিখেছি, কি করে এটাকে বর্তমান কালের ধাতু রূপ তৈরি করতে হয়। হ্যাঁ, হসতি হস ধাতু দিয়ে যদি বলি, হসতি হসতহা হসন্তি, হসসি হসথাহা হসথা, হসামি হসাবহ হসামহ। হ্যাঁ, তা পিবতি পিবতহা পিবন্তি, পিবসি পিবথহা পিবথা, পিবামি পিবাবহ পিবামহ। আমি 25টা ধাতুর রূপ 10 মিনিটে এখানে বসে বসে বলতে পারি, আমাকে লিখে সময় নষ্ট করার দরকার নেই। দরকার আমি যদি 25টা ধাতুর রূপ শুধু দেখে দেখে একবার করে পড়ে যাই, তো আমার মনে হয় না যে কেউ কোনোদিন ভুলে যাবে। শুধু দুই একটা ধাতুর একটুখানি ব্যতিক্রম রূপ আছে, যেরকম হান ধাতু, হ্যাঁ, শিব ধাতু, এরকম কিছু কিছু ধাতুর ব্যতিক্রম রূপ আছে, সেগুলোকে একটু আলাদা করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার বলি যে এই বর্তমান কালের ধাতুর রূপ তৈরিতে কারোর কোথাও কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা না থাকে আমরা বর্তমান কালকে ছেড়ে অন্য একটা কালে চলে যাব। আমরা আজকে ক্লাসে 33 জন জয়েন করে আছি, অ্যাডমিন সহ। এই 33 জনের ভিতরে বর্তমান কালের ধাতুর রূপ তৈরিতে কারোর কোনো অসুবিধা আছে কিনা বলতে হবে, কারণ আমরা কিন্তু বর্তমান ছেড়ে চলে যাচ্ছি। মহারাজ প্রণাম। মহারাজ হ্যাঁ। বর্তমান কাল কিভাবে প্রশ্ন করা যায়? মনে করেন আপনি কি স্কুলে যাবেন, আপনি কি বাজারে যাবেন, এভাবে এটা মানে প্রশ্ন কিভাবে করব? তাহলে আমার উত্তর দেন, আপনার জানার ইচ্ছা ওগুলো এখন দমিত করুন, ঠিক আছে? মহারাজ এমনি স্লাইডের গুলা মহারাজ প্রবলেম নাই। স্লাইডের গুলোর কথা না, যে কোনো মানে ধাতু আপনাকে দিলে আপনি বর্তমান কালের রূপ তৈরি করতে পারবেন তো? জি মহারাজ। ধন্যবাদ। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন আপনার খাতায় লিখে রাখুন, প্রসঙ্গ আসলে আমি নিজেই উত্তর দিয়ে দেব, কিন্তু আমার আলোচনার ভিতরে দয়া করে ব্যাঘাত ঘটাবেন না। আচ্ছা, আমরা এখন ভবিষ্যৎকালে চলে যাব। ভবিষ্যৎকালে কেন যাচ্ছি অতীতকাল রেখে? কারণ বর্তমান কালের রূপ আর ভবিষ্যৎকালের রূপ প্রায় একই রকম। প্রায় একই রকম মানে হুবহু একই রকম, শুধু ধাতুর রূপ, অন্ধাতুর উচ্চারণটা হচ্ছে, আচ্ছা বলছি, অন্ধাতু তো এটা তো বাংলায় লেখা আছে, তুমি তো পড়তে পারবে, আমাকে জিজ্ঞেস করার কি আছে? হন্তি হন্তঃ ঘ্নন্তি, হংসি হতঃ হন্থ, হন্মি হন্বহ হন্মহ। ঠিক আছে? হন্তি হতঃ ঘ্নন্তি ঘ্নান্তি, হংসি হতঃ হন্থ, হন্মি হন্বহ হন্মহ। এই যে ধাতুগুলো আছে এর ভিতরে মনে হয় এই হন ধাতুটা একটুখানি ব্যতিক্রম, আর কোথাও কোনো অসুবিধা নেই। আর কোনোটা অসুবিধা আছে? বই থেকে গায়ে হয়, আর কোনোটা অসুবিধা নেই। তো দুই একটা ধাতুর একটুখানি মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার আমরা ভবিষ্যৎকালে যাব। ভবিষ্যৎকালে যাওয়ার আগে আমরা স্ক্রিন শেয়ার করতে পারি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ। অনুশীলন টিলন সব আপনারা করে ফেলেছেন, সুতরাং আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু বলার কথা আছে। এখানে দেখেন
আমরা তো শিখেছিলাম শুধু সাহা তৌ তে তম ইউবম ইউয়ম আর অহম আবাম বয়ম, কিন্তু আপনাদের প্র্যাকটিসের সময় এখানে রামহ আছে, ব্যাঘ্রহ আছে, বালকহ আছে, জননী আছে, মিতা আছে, দীপহ আছে, ইয়ানম আছে। জানম, ওটা হচ্ছে জানম, সংস্কৃত উচ্চারণ হবে ইয়ানম। ইয়ানম মানে হচ্ছে ওই যানবাহন। তা আপনারা এগুলোর রূপ পেরেছেন? এই মানে এগুলোর বড় ক্রিয়ার প্রয়োগ করতে পেরেছেন? এগুলো সব প্রথম পুরুষের এক বচন, ঠিক আছে? এই যে নাম মাত্র, আমি, আমরা, তুমি, তোমরা বাদে আর যত নাম আর সবগুলো সব ওই প্রথম পুরুষে পড়ে, প্রথম পুরুষের বচন। আচ্ছা, এখানে আছেন লিরিট। লিরিট লকার হচ্ছে ভবিষ্যৎকাল, ঠিক আছে? ভবিষ্যৎকালের রূপটা একটু দেখে নিন। এই যে ধাতুর সাথে একটা ইকার যোগ হবে আর একটা শ্যাতি, শ্যাতাহ, শান্তি, শ্যাসি, শ্যাথাহ, শ্যাথা, শ্যামি, শ্যাবহ, শ্যামহ। কেউ একজন উচ্চারণ করে পড়ুন তো কি হবে ভবিষ্যৎকালের রূপটা? ধাতু থাকবে, তার সাথে একটা ইকার যোগ হবে। যেরকম মনে করেন আমি পট, পট ধাতু নিলাম, তাহলে কি হবে? পঠি হবে, পঠি। তার সাথে শ্যাতি, শ্যাতাহ, শান্তি হবে, তাহলে কি হবে? পঠিষ্যতি, পঠিষ্যতাহ, পঠিষ্যন্তি, পটিশন্তি, পঠিষ্যসি, পটিষ্যস্তি, পটিষ্যতঃ, পটিষ্যত, পটিষ্যামি, পটিষ্যাবহ, পটিষ্যামহ। আচ্ছা, এই একটা যখন পারলাম তো আমি 25টা ধাতুও পারবো, পারবো না? একটা ধাতুর ভবিষ্যৎকালে, একটা ধাতুর ভবিষ্যৎকালের রূপ যখন আমি শিখে নিয়েছি, তো 25টা ধাতুর কেন 50টা ধাতুর ভবিষ্যৎকালের রূপ আমি নিজে নিজে বানাতে পারবো। দুই একটা ব্যতিক্রম আছে, সেগুলো আমি দেখে নেব, সেগুলো আমি ধরছি না, সেগুলো আমরা শিখিয়ে দেব, কিন্তু ম্যাক্সিমাম রূপ একই রকম হবে। কি নিয়মটা কি? ধাতুটা বসবে, তার সাথে একটা রস্যিকার যোগ হবে, আর শেষে শ্যাতি, শ্যাতাহা, শান্তি, মানে একদম বর্তমান কালের বিভক্তি, শুধু আগে একটা করে মূর্ধন্যস্ব জফলা। ক্লিয়ার? তাহলে আমরা পরের তাতে যাচ্ছি। এখানে দেখুন খাদ ধাতু আছে, বর্তমান কালের রূপ দেওয়া আর ভবিষ্যৎ কালের রূপ পাশাপাশি দেওয়া আছে। দেখে নিন সবাই একটু, কে পড়বে, কে পড়ে শোনাবে দেখি। আমি একজনের নাম বলি। আমি পড়ি মহারাজ, কে পড়তে চান? আচ্ছা পড়ুন। আমি পড়ি। কাদিশ্বতি, কাদিশ্বতঃ, কাদিষ্যন্তি, কাদিষ্যাসি, কাদিষ্যতঃ, কাদিষ্যথঃ, কাদিষ্যামি, কাদিষ্যাবহ, কাদিষ্যামহ। ভেরি গুড, দারুণ প্রনাউন্সিয়েশন। আচ্ছা বলুন, এখন বর্তমান কালের সাথে এটার পার্থক্যটা কোথায়? ওই রশ্মি, রসিকার আর শয়জফলাকার, শয়জফলা। তাহলে আপনারা এখন যদি মনে করেন গীতা পড়তে গেছেন, চণ্ডী পড়তে গেছেন, তখন যদি গীতা চণ্ডী পড়তে গিয়ে ক্লাসে নয়েজ হলে এটা খুবই বিরক্তকর। অডিও অন করবেন, কথা বলবেন, আবার কথা শেষ তো অফ করবেন। দেখুন এই আমাকে হোস্ট করে দাও, সৃষ্টি আমাকে হোস্ট করে দাও। যখন আপনারা এই রকমের রূপ দেখবেন, গীতা পড়তে গিয়ে হোক, চণ্ডী পড়তে গিয়ে হোক, কিংবা বেদ পড়তে গিয়ে হোক, আপনি বুঝতে পারবেন যে এটা ভবিষ্যৎ কালের কথা বলেছে কিংবা এটা বর্তমান কালের কথা বলেছে। ধাতুর প্রয়োগ দেখে আপনি কালটা কিন্তু সাথে সাথে চিনে ফেলতে পারবেন, পারবেন না? ভবিষ্যৎ কাল হলেই এরকম শ্যাতি, শ্যাতাহা, শান্তি থাকবে। বর্তমান কাল হলেই তি, তাহা, আন্তি থাকবে। একদম, এটা একদম মুখস্থ কথা, এর কোনো ব্যত্যয় ঘটবে না, ঠিক আছে? তাহলে আমরা আরো কয়েকটা ধাতুর ভবিষ্যৎকালের প্রয়োগ দেখব। বাক্য তো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। সাহা,
খাদিষ্যতি, সে খাইবে। সাহা ফলম খাদিষ্যতি, তৌ ফলম খাদিষ্যতঃ, তে ফলম খাদিষ্যন্তি, ত্বম ফলম খাদিষ্যসি, युवम फलं खादिष्यत, यूयं फलं खादिष्यथ, अहं फलं खादिष्यामि, त्वं फलं खादिष्यावः, वयं फलं খাদিষ্যামহ। এখন আমি যদি বলি মিতা ফল খাবে, কি হবে? কে বলতে পারবে? মিতা ফলম খাদিষ্যতি। ভেরি গুড। এবার যদি বলি আমরা ভাত খাবো, वयम् अन्नं खादिष्यामः। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কেউ বলতে পারবে তোমরা দুজন পরমান্ন খাবে? युवं परमन्नं खादिष्यामः। ইউবাম পরমান্নম খাদিষ্যাতঃ। ভেরি গুড। আমার খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে এই ব্যাচের শিক্ষার্থীরা অনেকেই আগের থেকে সংস্কৃত কিছু কিছু চর্চা করে এসেছে বা জানে, না হলে একবারে এত ধরে নেওয়ার তো মা সরস্বতীর কৃপা ছাড়া হয় না। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করতে চাই, দেখি নাম বলে বলবো। তিনি বলবেন তারা ফল খাবে। তারা মানে বহুবচন। এখানে তুহিন দাস, তুহিন দাস বাবু কৃপয়া আনমিউট করো তো। উনি আবার তো বাইরে থাকেন অনেক সময়। হ্যাঁ, তারা বহুবচন, তারা ফল খাইবে। ते फलं खादिष्यन्ति। খাদিষ্যন্তি। দেখুন, আমরা যখন পড়ে নিচ্ছি তখন সবাইরই এটাকে পড়ে নেওয়া উচিত, কারণ জিহ্বার আড়ষ্টতা ভাঙার জন্য। আচ্ছা, আমার সাথে সাথে সবাই পড়ুন, মিউট রেখে পড়ুন, ঠিক আছে? সবাই, একদম সবাই, যারা পারেন তারাও পড়ুন, যারা পারেন না তারাও পড়ুন। খাদিষ্যতি, খাদিষ্যতঃ, খাদিষ্যন্তি। একবার অন্তত পড়ুন, জিহ্বার আড়ষ্টতাটা ভেঙে যাক। খাদিষ্যতি, খাদিষ্যতঃ, খাদিষ্যন্তি, খাদিষ্যসি, খাদিষ্যতঃ, খাদিষ্যথ, খাদিষ্যামি, খাদিষ্যাবহ, খাদিষ্যামহ। আচ্ছা, এবার আমি অন্য একটা ধাতুতে যাই। পট ধাতু দিয়ে রাম, রাম কর্তা, আর পুস্তক কর্ম, 9টা বাক্য লিখে ফেলুন খাতায়। লিখা হয়ে গেলে হাত তুলবেন, আমি এক একজন করে জিজ্ঞাসা করব। কি বললাম? রাম হলো কর্তা, আর পুস্তকম হলো কর্ম। এই 3টে বাক্য লিখুন রাম, রাম দিয়ে। আচ্ছা, আর আচ্ছা এখানে একটা ভাগ করে দেই। মায়েরা লিখুন, যে কজন মহিলা আছেন তারা লিখুন উত্তম পুরুষের যে কোনো কর্তা দিয়ে। উত্তম পুরুষের যে কোনো কর্তা দিয়ে, পট ধাতু দিয়ে 3টি বাক্য লিখুন। আর যারা আমার বাবারা আছেন পুরুষ, তারা রামকে কর্তা ধরে অথবা প্রথম পুরুষের 3টি বাক্য লিখুন প্রথম পুরুষ দিয়ে। একটা এক বচনের লিখবেন, একটা দ্বিবচনের, একটা বহু বচনের লিখবেন। লেখা হয়ে গেলে হাত তুলবেন, আমি এক এক করে জিজ্ঞাসা করব। মায়েরা উত্তম পুরুষ দিয়ে, পুরুষরা প্রথম পুরুষ দিয়ে 3টি বাক্য লিখুন। রামকে দ্বিবচন বহুবচন কিভাবে করা যাবে? রামঃ, রামৌ, রামাহ। অথবা বালক দিয়ে করুন, বালকঃ একটি বালক, বালকৌ দুটি বালক, বালকাহ বহু বালক। আচ্ছা, মায়েরা করুন উত্তম পুরুষ দিয়ে, বাবারা করুন প্রথম পুরুষ দিয়ে। 3টি করে বাক্য লিখুন পর ধাতু দিয়ে। আমি হয়ে গেলে হাত তুলবেন, আমি জিজ্ঞাসা করব, আপনি খাতা দেখে দেখে তখন বলবেন।
লেখা হলো, কার হয়েছে দেখি? পড়ে পড়ে লিখুন, লেখার সময় পড়ে পড়ে লিখুন, জোরে জোরে উচ্চারণ করে পড়ে পড়ে লিখুন। প্রণাম মহারাজ, হাত তুলে বসে আছে। কিন্তু আমি হাত দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা ঠিক আছে, বলুন, পড়ে শোনান। বালকো পুস্তকম পঠিষ্যতি, বালকৌ পুস্তকম পঠিষ্যতঃ, বালকः পুস্তকম পঠিষ্যন্তি। বালকাহা, কয়াকার বিসর্গ হবে। বালকাः পুস্তকম পঠিষ্যন্তি। হ্যাঁ, বালকাহা, কর পরে বিসর্গ, পুস্তকম, পুস্তকম পঠিষ্যতি। বালকৌ, কয় ঔকার, দ্বিবচনে ঔকার, ঠিক আছে? সাহা ছিল একটা বিসর্গ, তৌ ছিল ঔকার, আর তে ওখানে হবে, ওখানে সতৌ তে ছিল, তো এখানে হবে বালকাহা, বালকৌ, বালকা। আচ্ছা, তাহলে হয়ে গেল। আর আর কে বলতে পারবেন পুরুষদের মধ্যে? আর কে? মহারাজ বলবো? বলুন বলুন বলুন। মহারাজ, বালকः পুস্তকং পঠিষ্যতি, বালকৌ পুস্তকং পঠিষ্যতঃ, বালকাः পুস্তকং পঠিষ্যন্তি। ভেরি গুড। আচ্ছা, এবার মায়েদের ভিতরে শুনবো। রানু চক্রবর্তী বদতু। প্রণাম মহারাজ। আচ্ছা, আপনি আগে বলুন, আমি যে বললাম বদতু, এটা দিয়ে আপনি কি বুঝলেন? বলার কথা বলছেন, কথা বলার কথা বলছেন। কি ধাতু? বদ ধাতু। ভেরি গুড। এটা বদ ধাতু এবং লোট, লোট লকার প্রয়োগ করে আমি আপনাকে অনুরোধ করলাম বলার জন্য বদতু। মানে আপনি যেহেতু আমার কাছে থার্ড পার্সন, মানে প্রথম পুরুষ এক বচন, তো সুতরাং আমি আপনাকে অনুরোধ, আপনি বলুন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা শিখে নিলেন, বলতে পারবেন তো? আগচ্ছতু মানে আসুন, বদতু মানে বলুন, উপবিশতু মানে বসুন, গচ্ছতু মানে যান, পারবেন তো বলতে? হ্যাঁ মহারাজ, চেষ্টা করবো। আচ্ছা, আপনি তিনটে ধাতু লাগিয়ে বলুন তো। পট, লিক, খাত, এই তিনটে ধাতু লাগিয়ে বলুন। বলুন। যেটা আছে এই ভবিষ্যৎকালে এটা বলবো? আরে বাবা, আমি এই পঠতু বদতু Sorry. বলতে বলছি। পঠতু বদতু লিখতু পঠতু খাদতু। বদতু লিখতু। হ্যাঁ। হ্যাঁ, দেখেছেন, একটা নতুন জিনিসও শেখা হয়ে গেল। আচ্ছা, এবার বলুন। এবার সবাই এটা খাতায় লিখে নিন, নাই পরে ভুলে যাবেন। এটা হচ্ছে আদেশ বা অনুজ্ঞা বা অনুরোধ ক্ষেত্রে এরকম ব্যবহার করে। আমরা আগামীতে শিখবো, কিন্তু যেহেতু এটা সামনে এসে গেল তো বলে দিলাম। আচ্ছা, এবার বলুন, উত্তম পুরুষের প্রয়োগ করে ভবিষ্যৎকালের তিনটি বাক্য বলুন। অহং পুস্তকম পঠিষ্যামি, পঠিষ্যামি। পুস্তকম পঠিষ্যামি, আবং পুস্তকম পঠিষ্যাবহ, হ্যাঁ, বয়ম পুস্তকম পঠিষ্যামহ। ভেরি গুড, থ্যাংক ইউ, বহবহ ধন্যবাদः। শিমলিবর্ধনः মহোদয়ে कृपया अनम्यूट कृत्वा वदतु। शिमलीवर्धन श्रूयते किम्? शिमूल दे, शिमूल दे वदतु। बालकः पुस्तकं पठिष्यति, बालकौ पुस्तकं पठिष्यतः, बालकाः पुस्तकं पठिष्यन्ति। হ্যাঁ, ভেরি গুড। আর কে বলবে? মহারাজ, হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটা প্রশ্ন ছিল। বলো।
এই যে তু ধাতু আপনি যে বলেন বদ্ধ তু, তাহলে এটা কি চলমানকে বোঝাবে, মানে কন্টিনিউয়াস আমরা যেটা বলি? না না, এটা আসুন, হলো আদেশ, বসুন। অনুরোধ, আদেশ অনুরোধ এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হলো লোড লকার, ইম্পেরেটিভ মুড, বুঝলে? আচ্ছা, হ্যাঁ। আমরা আগামীতে পড়বো, কিন্তু আজকে সামনে এলো শব্দটা, আমি সেজন্য একটু পরিচয় করিয়ে দিলাম। ওটা নিয়ে এখন কিছু আচ্ছা। ভাবনার দরকার নেই। তাহলে আমার মনে হয় বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল আপনাদের ক্লিয়ার, তাই না? কারোর কোনো অসুবিধা আছে থাকলে আমাকে প্রশ্ন করুন, আমি সেই সমস্যাটুকু সমাধান করে দিয়ে ক্লাস শেষ করব। আচ্ছা, আর আজকে আপনাদেরকে দেবনাগরী অক্ষর দেওয়া হবে, সরেয়া আর ক খ। আবার একটু কষ্ট করে শিখে নেবেন দেবনাগরী বর্ণমালাটা, ঠিক আছে? ছোটবেলায় কষ্ট করে সরেয়া শিখেছিলেন, আর একবার শিখবেন, কিন্তু তখন খুব কষ্ট হয়েছিল শিখতে, এখন আর কষ্ট হবে না, একবার লিখলেই এসে, ঠিক আছে? এই অনুরোধটুকু থাকলো। বলুন বর্তমান কাল এবং ভবিষ্যৎকালে আর কারোর কোনো সমস্যা আছে কিনা? সমস্যা রেখে মুখ বন্ধ করে বসে থাকলে হবে না, জিজ্ঞাসা করুন। মহারাজ এদিকে বুঝতে পারছি, কিন্তু কোন নামকে কিভাবে আর কি একবচন দ্বিবচন আর বহুবচন করে, ওইটা যদি পুনরায় একটু বলতেন কৃপা করে। আপনি নামটা একটা বলুন, আমি সেটাকে একবচন দ্বিবচন বহুবচন বলে দিচ্ছি। মহারাজ রতন। রতন? জি মহারাজ। রতন একটা নাম, তো এটাকে যদি আমরা একবচন করি, রতনঃ, রতনৌ, রতনাঃ, যেরকম করে বালকের মতো করলাম, বালকঃ, বালকৌ, খাতায় লিখুন সবাই, বালকঃ, বালকৌ, বালকাঃ। আর মহারাজ মেয়েদের নামের ক্ষেত্রে কি সেমি হবে? ভেরি গুড, ভেরি গুড। এই প্রশ্নটাই আমি এতক্ষণ আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যদি মেয়েদের নাম হয় তখন কি করব? আমি বলছি, আগে পুরুষদের নামটা লিখে নাও। না না না, রিপুন দাস বাবু, আপনার ব্যাকরণ কৌমুদি টৌমুদি কোনো এখন বই খোলার দরকার নেই। এখন আপনি আমাকেই বই ভাবুন, আমার ক্লাসটাই যথোপযুক্ত ভাবে ফলো করুন। বইয়ের যখন প্রয়োজন হবে আমি তখন বইয়ের কথা বলে দেব। মহারাজ রাম দিয়ে যদি আমরা বলি তাহলে কি হবে? রামহ, রামৌ, রামাহা। রামাহা, রামৌ, সরি দুঃখিত, রামাহা, রামৌ, রামাহা। ব্যাকরণ কণিকাতে আমি আপনাদেরকে বলে দিতে পারি, ব্যাকরণ কণিকাতে আপনারা চলে। হ্যাঁ, আচ্ছা বই এখন দরকার নেই, বই দরকার, বই যত খুলবেন তত মাথা ঘুরবে, বই দরকার নেই। খাতায় শুধু লিখে নিন, যদি পুরুষবাচক শব্দ হয় আর তার শেষে যদি অকার থাকে, যেরকম রাম এর শেষে অ আছে, রতনা অ আছে, বালকা অ আছে, তখন এই নিয়ম, বালকঃ, বালকৌ, বালকাঃ। আর যদি মেয়ে হয়, যেরকম নাম হচ্ছে লতা, সীতা, গীতা, শেষে কি কার আছে? আকার, তাহলে তখন কি হবে? লতা, লতে, লতাহ, লতা লিখুন। যদি লতা নাম হয় তখন একবচন দ্বিবচন বহুবচন কিরকম হবে সেটা বলছি। লতা, লতে, লতাহ। আচ্ছা, তাহলে এবার মেয়েরা লতা শব্দটা দিয়ে আর গম ধাতুটা দিয়ে ভবিষ্যৎকালের 3টি বাক্য রচনা করুন। লতা শব্দ দিয়ে, গীতা শব্দ দিয়ে, সীতা শব্দ দিয়ে, এক একজন মায়েরা এরকম করবেন। আচ্ছা, আর বাবারা একটা রাম শব্দ দিয়ে করুন, আর একটা লক্ষণ শব্দ দিয়ে করুন। বনম, আচ্ছা বনম গচ্ছতি লিখুন, রামঃ বনম গমিষ্যতি, এটা লিখুন। আর মায়েরা লিখুন, সীতা বনম গমিষ্যতি।
লিখে হাত তুলুন, কি লিখলেন আমাকে পড়ে শোনাবেন। মহারাজ গমিষ্যতি হবে না গচ্ছিষ্যতি? গম থেকে না না, গচ্ছ হয়। গমিষ্যতি হবে, গমিষ্যতি হবে, গমিষ্যতি হবে। ওখানে শুধু ওই বর্তমান কালে গম থেকে গচ্ছ রূপ হবে, কিন্তু ভবিষ্যৎ কালে গমি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি, সবাই খেয়াল করেছেন কি? এটা কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, গম ধাতু থেকে গচ্ছ হয়, কিন্তু ভবিষ্যৎকালে কি গচ্ছস্যতি হবে? ভবিষ্যৎকালের বেলায় সেই মূল রূপে হবে। মহারাজ হয়ে গেছে? হ্যাঁ বলুন, হয়ে গেলে বলুন। রামঃ বনম গমিষ্যতি, রামো বনম গমিষ্যতঃ, রামাঃ বনম গমিষ্যন্তি। রামাহ, রামাহ। রামাঃ বনম গমিষ্যন্তি। আচ্ছা, কে বলেছেন? আপনার নামটা বলুন। দীপক চন্দ্র মহারাজ। ভেরি গুড, থ্যাংক ইউ। বহবহ। আচ্ছা, আপনাদের মেইন গ্রুপে দেখেন আমি একটা মেসেজ করেছি। দেখেছেন? হ্যালো, আপনাদের মেইন গ্রুপে আমি একটা মেসেজ করেছি, সবাই কি সেটা কি খেয়াল করেছেন? হ্যাঁ মহারাজ। কি লিখেছি পড়ুন তো। পুনঃযোগদান করন্তু। না, ভালো করে পড়ুন। পুনঃ যোগদানম কুর্বন্তু। 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 যোগদানম, যোগ ওটা ওকার আছে বলে দীর্ঘ উচ্চারণ হবে। আকার, দীর্ঘিকার, দীর্ঘকার, মানে যেগুলো দীর্ঘ আছে সেগুলো দীর্ঘ উচ্চারণ হবে। ঠিক আছে? পুনঃ যোগদানম কুর্বন্তু, এর অর্থটা কি বলুন তো? পুনরায় যোগদান করুন। পুনরায় যোগদান করুন। এই ধাতু কোনটা এই বাক্যে? ক্রি। ক্রি ধাতু, ভেরি গুড। আর লাগিয়েছি হচ্ছে লোট লকার, মানে অনুরোধ করছি, পুনঃ যোগদানম কুর্বন্তু। তো এখানে এই ধাতুর রূপটা কোন বচনে আছে কে বলতে পারবে? এটা বহু বচনে আছে, কারণ এই দেখেন, এখানে কিন্তু কর্তার উল্লেখ নেই। আপনারা গীতাতে দেখবেন, অনেক জায়গায় পড়তে গিয়ে দেখবেন যে কর্তার উল্লেখ নেই, কিন্তু ধাতুর প্রয়োগ দেখে আপনাকে বুঝতে হবে যে এখানে কর্তা এক বচনের না বহু বচনের আছে। আপনারা যেহেতু বহুজন, সেই জন্য আমি কুর্বন্তু লিখেছি। হ্যাঁ, কুর্বন্তু, পুনঃ যোগদানম কুর্বন্তু, পুনরায় সকলে যোগদান করুন। কিন্তু এই সার্ভে, সার্ভে শব্দটা উজ্জ আছে, বুঝতে পেরেছেন? বিষয়টা বোঝা গেল? হ্যাঁ মহারাজ। এইটা কিন্তু মনে রাখবেন, ভুলবেন না। ক্লাসে যা আলোচনা হবে ওটা যদি আপনি মনে রাখতে পারেন, তা আপনি উত্তর সংস্কৃত শিক্ষায় অ্যাডভান্স চলে গেলেন। কারণ কি দেখেন, আলোচনা করতে না অনেক অ্যাডভান্স কথাবার্তা চলে আসে। এই যেটা আমি এখন আপনাদের গল্প করতে করতে বললাম, এটা কিন্তু আর একটু অ্যাডভান্স লেভেলের কথা। যে আপনি বাক্যে প্রয়োগের সময় দেখবেন যে অনেক ক্ষেত্রে কর্তা নেই, কিন্তু ক্রিয়ার রূপটা দেখে আপনাকে কর্তাটাকে বুঝে নিতে হবে যে এই বাক্যের কর্তা কে বা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এই কথাটা লিখে নিন খাতায়।
ভুলে যেতে পারেন। আচ্ছা মায়েরা বলুন, সীতা দিয়ে বাক্য রচনা করতে বলেছিলাম ভবিষ্যৎকালের। একজন জিজ্ঞাসা করেছে উৎপল আচার্য, বনম বনম হবে না বনম হবে? আমি এর উত্তর প্রথম দিনে দিয়ে দিয়েছি। আপনি বলুন তো নিয়মটা কি ছিল উৎপল আচার্য? মহারাজ যদি শব্দের পরে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে বনম অনুস্বার হবে, বনং। আর যদি স্বরবর্ণ থাকে তখন ময়ের উচ্চারণ হয়, বনম। হ্যাঁ, আর যদি সেই শব্দটা শেষে হয়, বাক্যের শেষে হয়, সেখানে ম হবে। ম তাহলে আপনি হবে। এখন আমাকে কেন জিজ্ঞেস করছেন বলেন? আপনার বনম শব্দের পরে তো গ আছে, গ। রামহ বনং গচ্ছতি, গ আছে। তাহলে আপনি ওখানে নিজে বিচার করে বুঝতে পারছেন না অনুস্বার হবে কি ম হবে? আমাকে কেন জিজ্ঞেস করছেন? না মহারাজ, মাঝে মাঝে ওই যে উচ্চারণের সময় প্রোনাউন্সিয়েশনটা মনে হয় যেন ময়ের মতো করে উচ্চারণ হচ্ছে, এই জন্য আর কি শিওর হওয়ার জন্য আমি জিজ্ঞেস করছিলাম। উচ্চারণ ভুল করলেও আপনি লেখার সময় ঠিক লিখবেন, কারণ নিয়মটা তো আপনি জানেন, তাই না? যদি অনুস্বারের পরে স্বরবর্ণ থাকে এবং ওই অনুস্বারটা বাক্যের শেষে হয়, তো তখন ওটা ম হবে, ময় হলন হবে। কিন্তু আপনি শুধু ম দিয়েছেন, ময় হলন হবে। আর বাকি সব জায়গায় অনুস্বার হবে, এবং অনুস্বারের উচ্চারণ ওর বিধি আছে, সে বিধিগুলো পরে আলোচনা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাস শেষ করব। আপনাদেরকে আজকে হোমওয়ার্ক দেওয়া হবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লেখা। আগামী শনিবারে ক্লাস আছে, আজকে হলো মঙ্গলবার। মঙ্গলবারটাকে ধরতে হবে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 5 দিন। 5 দিনের ভিতরে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ লেখা কমপ্লিট করে ফেলতে হবে। দাদা সীতা তো একটা নাম, একজন, এটা দ্বিবচন বহুবচন হবে কি? হ্যাঁ হবে। আর দয়া করে আমাকে দাদা বলবেন না, দাদা দিদির সম্বোধন শেষ মহারাজ বললে খুশি হব। কারণ গায়ে গেরুয়া দেখছেন তো, গেরুয়া মানে হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসীদের আর দাদা দিদি বলে সম্বোধন না করলে ভালো, ঠিক আছে? ওটা প্রয়োগের জন্য সীতা সীতে সীতাহা, একজন সীতা দুজন সীতা। হ্যাঁ হ্যাঁ বলুন। ওটা প্রয়োগের ক্ষেত্রে এক বচন দ্বিবচন বহুবচন করা যাবে, কারণ আপনার কথা কেটে আসছে, কিছু বুঝতে পারিনি, দয়া করে লিখে দিন। যিনি কথা শোনা যায়নি, কথা শোনা যায়নি বাবু। ভবিষ্যতে ওই মানে আচ্ছা মহারাজ, হ্যাঁ বলুন বলুন, এখন শোনা যাচ্ছে, বলুন। গায়ে ধাতুর ক্ষেত্রে মানে ভবিষ্যৎ প্রয়োগের ক্ষেত্রে মূর্ধন্য স দন্ত স হয়ে যায় কেন? আপনি যেটা একটা এক্সেল পাঠিয়েছেন ওখানে দেখলাম যে দন্ত স হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ধাতুর ক্ষেত্রে ওরকম ব্যতিক্রম আছে, ওটা ওরকম করে মনে রাখতে হবে। হ্যাঁ দেখবেন ওটা অনেকগুলো ধাতুর ক্ষেত্রে ব্যতিক্রম প্রয়োগ আছে ভবিষ্যৎকালের ক্ষেত্রে, ঠিক আছে? তো ওগুলো আমাদের এক্সেপশনাল কেস হিসেবে ওগুলো রাখতে হবে। যেরকম দেখেন, আচ্ছা দৃঢ় ধাতুটা দেখুন, দৃঢ় ধাতু, দৃঢ় ধাতুতে হয়ে যায় পশ্য, পশ্যতি পশ্যতঃ পশ্যন্তি পশ্যসি পশ্যথঃ পশ্যথ, পশ্যামি পশ্যাবহ পশ্যামহ। আর অতীতকাল তো আমরা এখনো শিখিনি, তো অতীতকাল আমাদের আলোচনার দরকার। কালে চলে যান, দ্রক্ষ্যতি দ্রক্ষ্যতঃ দ্রক্ষ্যন্তি, দ্রক্ষ্যসি দ্রক্ষ্যতঃ দ্রক্ষ্যথ, দ্রক্ষ্যামি দ্রক্ষ্যাবহ দ্রক্ষ্যামহ। কিছু কিছু ব্যতিক্রম আছে, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তাহলে আর বর্তমান কাল অতীতকাল নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এই বর্তমান কাল আর ভবিষ্যৎকাল নিয়ে? মহারাজ আমরা তো ওই যে মেয়েদের নামে যেখানে যেখানে শুধু আকার, ওইগুলো জানতে পেরেছি। অন্যান্য কার যদি থাকে বা কোনো কার যদি না থাকে,
সেগুলো তো আমরা বুঝতে পারবো না। না, মেয়েদের নাম হতে গেলে সাধারণত আকার থাকবে, রস্যিকার থাকবে, দীর্ঘিকার থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে শিখবো যে আকার থাকলে তো বললাম সীতা, সীতে, সীতাহা, ঠিক আছে? দীর্ঘিকার থাকলে হবে কি নদী, নদ্যৌ, নদ্যাহা। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? ঠিক আছে মানে আমি অল্প অল্প করে পড়াচ্ছি, বেশি একদিনে দিলে মনে রাখতেও অসুবিধা হবে আর ভয় লেগে যেতে পারে। এগুলো ব্যাকরণ কণিকা আমি পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি। এখানে দেখুন শব্দ রূপ আছে। যে প্রশ্নটা করলেন সেটা 25 পৃষ্ঠায় আছে। 25 পৃষ্ঠা বের করুন। স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দ প্রথমে আছে, আকারান্ত লতা শব্দ। তা আকারান্ত লতা শব্দ মানে ওই রকম আকারান্ত যত স্ত্রীলিঙ্গ শব্দ আছে ওর রূপগুলো সব এরকম করেই হবে। হ্যাঁ, একটা করে দেখিয়ে দিয়েছে। তারপরে ইকারান্ত মতি শব্দ আছে, মতি। তা ইকারান্ত যতগুলো স্ত্রীলিঙ্গ শব্দ আছে তার প্রয়োগগুলো এরকম করে হবে। তারপরে দীর্ঘিকারান্ত সীতা, সীতে, সীতাহা। লেখো সীতা, সীতে, তয়কারে তে, সীতাহা। ওই যে 25 পৃষ্ঠা বের করো, ব্যাকরণ কণিকার 25 পৃষ্ঠা, ওখানে লতা শব্দ করে দেখানো আছে। আমি এখনো আচ্ছা, বই কেন পাওয়া গেল না? বই তো ওরা অনেক আগে আগে পাঠিয়েছে তো। আচ্ছা, আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দিচ্ছি এখনই। অন্তত বই হাতে পাওয়ার আগ পর্যন্ত পিডিএফটা দিয়ে কাজ চালান। বই কেন এরা সময় মতো দিতে পারলো না? আশ্চর্য ব্যাপার তো। মহারাজ, সর্বর্ণ নিয়ে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। জি, বইয়ে সর্বর্ণে স্বর একরকম, আবার ভিন্ন জায়গায় ভিন্ন রকম একটা সর্বর্ণ ব্যবহার হয়। মানে ও আপনি ব্যাকরণ কণিকা ওটা দেখবেন না, ব্যাকরণ কণিকা ওটাতে অসুবিধা আছে। আমরা আপনাদের দিয়ে দেব গ্রুপে কিভাবে লিখতে হবে, ঠিক আছে? বইয়েরটা যাবেন না, বইয়ের স্বরবর্ণতে অসুবিধা আছে, ওই আগে ওইভাবে ব্যবহার করা হতো। আমি এখন ব্যাকরণ কণিকার পিডিএফটা দিয়ে দিচ্ছি। যারা এখনো বই পাননি একটুখানি ধৈর্য ধরুন, আশা করি অতি দ্রুত পেয়ে যাবেন। ব্যাকরণ কণিকার পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন। আর আপনাদের তাহলে হোমওয়ার্ক কি থাকলো বলুন তো? এই বর্তমান কালের ধাতুগুলো, মানে ধাতুর বর্তমান কালের রূপ আর ভবিষ্যৎ কালের রূপ, যে যে কয়টা পারেন। 25টা ধাতুর সাথে তো পরিচিত হয়েছেন, 25-30টা শুধু পড়বেন, মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? শুধু বর্তমান কালের রূপগুলো পড়বেন, ভবিষ্যৎ কালের রূপগুলো পড়বেন। একবার দুবার করে পড়লে দেখবেন মনে থেকে যাবে। আপনি যখন বই পড়তে যাবেন তখন ওই ধাতুগুলো সামনে আসলেই আপনি বুঝতে পারবেন, এই এটা তো অমুক ধাতুর বর্তমান কালের রূপ, এটা তো অমুক ধাতুর ভবিষ্যৎ কালের রূপ, ঠিক আছে? আর হোমওয়ার্ক থাকলো হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ লেখা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, 9টা বাজে। সীতাহা, হ্যাঁ ঠিক আছে সিদ্ধার্থ, ঠিক আছে। বইগুলো ভালোভাবে প্যাকিং করে নাই, আমার একটা বই যথেষ্ট ছিঁড়ে গেছে। বই ভালো করে প্যাকিং করলেও ওই মোটা কাগজের, মানে যেগুলো খয়েরি প্যাকেট, ওটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কুরিয়ার সার্ভিসের অবহেলার কারণে ছিঁড়তে পারে। হ্যাঁ, ওগুলো এখন মেনে নেওয়া ছাড়া আর কি করা যাবে। একটু আঠা টাটা লাগিয়ে ঠিক করে নিন। তাহলে শেষ করছি আজকে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।